সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক, খুলনা সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক এক করে 5টি ক্লাস শেষ করেছি। আজকে 6টি ক্লাস নেব। আজকে আমার লেকচারের শিরোনাম জননীতি প্রণয়নে দাতা গোষ্ঠীর ভূমিকা, নীতি বিশ্লেষণ কি, নীতি বিশ্লেষণের গুরুত্ব, ইনপুট আউটপুট কি, ডেভিড স্টার্নের নীতি বিশ্লেষণ তত্ত্বটি আলোচনা করো, নীতি নকশা কি এবং নীতির উপাদানগুলো। তার মানে আজকের টপিকও কিন্তু আমাদের অনেকটা লম্বা। তাহলে বন্ধুরা, আমরা আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা দেখব সরকারি নীতি প্রণয়নে দাতা গোষ্ঠী ও অন্যান্য সংস্থার ভূমিকা। তার মানে আমাদের দেশে যখন নীতি প্রণীত হয়, বিভিন্ন দাতা গোষ্ঠী থাকে এবং অনেক ধরনের সংস্থা থাকে। তারা কি ভূমিকা পালন করে, সেটা আমাদের আজকের আলোচনার বিষয়। তার আগে আমরা এটা আলোচনা করেছি নীতি প্রণয়ন কি। তারপরে একটু তোমাদের স্মরণ করে দিই, কারণ নীতি প্রণয়নে দাতা গোষ্ঠী ও অন্যান্য সংস্থার ভূমিকা যেহেতু আমাদের আলোচ্য সূচি, সেহেতু নীতি প্রণয়নটা কি সেটা একটু দেখি আমরা। কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরিকল্পনা হচ্ছে নীতি। আর জনকল্যাণকে সামনে রেখে সরকার যে নীতি গ্রহণ করে সেটা হচ্ছে জননীতি। তার মানে কোনো কর্তৃপক্ষ করলে সেটা নীতি হবে, আর সরকার যেহেতু জনকল্যাণে কাজ করে, সরকার করলে সেটা হবে জননীতি। তাহলে আমরা এখন পড়ব সরকারি নীতি নির্ধারণে দাতা গোষ্ঠী এবং বিভিন্ন সংস্থা যে আছে, এনজিও সংস্থা বলো, আর অনেক সংস্থা আছে, ওদের ভূমিকাগুলো। উন্নয়নশীল দেশগুলোতে সরকারি নীতি প্রণয়নে দাতা গোষ্ঠী এবং বিভিন্ন সংস্থা বা এনজিও ব্যাপক ভূমিকা পালন করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন দাতা সংস্থা যেমন বিশ্ব ব্যাংক, IMF, জাইকা, ইউরোপিয়ান ইউনিয়ন, কেয়ার, অক্সফাম, এশিয়ান উন্নয়ন ব্যাংক সরকারি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এছাড়া বিভিন্ন সংস্থা যেমন ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, কারিতাস, প্রশিক্ষা এসব বেসরকারি সংস্থা কিন্তু নীতি নির্ধারণে ভূমিকা পালন করে এবং ভূমিকা পালন করতে গিয়ে প্রভাব বিস্তারও কিন্তু করে। তাহলে আমরা দেখব যে কি কি করে। প্রথম সরকার কি করে? সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কিন্তু এই সংস্থাগুলো প্রভাব বিস্তার করে। কেন করে? এই জন্য করে যেহেতু তাদের এখানে একটা অর্থ সংস্থান আছে, তাদের আমাদেরকে তারা বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে। এতে একটা ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিকও আছে। যেমন নেতিবাচক দিক হলো গিয়ে এখানে তাদের টেকনিক্যাল জিনিসগুলো নিতে হয়, তাদের এক্সপার্টকে নিতে হয়। এতে দেখা যায় যে আমাদের তারা যে পরিমাণ সাহায্য সহযোগিতা করে, আমাদের কিন্তু তাদের বেতন ভাতার পিছনে অনেক টাকা খরচ হয়। আবার বিভিন্ন এনজিও সংস্থাগুলো কিন্তু তাদের স্বার্থে কিন্তু প্রভাব বিস্তার করে, যে যেন নীতিগুলো এমনভাবে প্রণীত হোক যেন তাদের স্বার্থ সংরক্ষিত থাকে। এরপর পরামর্শ দান, তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। পরামর্শ ভালো দেয়, খারাপ পরামর্শ তারা অবশ্য দেয় না, ভালো পরামর্শই দেয়। এই জন্য পরামর্শ দেয়, বারবার বলছে যে তাদের অর্থায়নে আমাদের বিভিন্ন প্রজেক্ট প্রকল্প এগুলো কিন্তু বাস্তবায়িত হয়। ফলে তারা বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ প্রদান করে থাকে। এরপর বিশেষজ্ঞদের অংশগ্রহণ। বিশেষজ্ঞদের অংশগ্রহণ হচ্ছে যে যখন কোনো নীতি প্রণীত হয়, সরকার কিন্তু এদেরকে আমন্ত্রণ জানায় অনেক ক্ষেত্রে। তখন তারা এই নীতি প্রণয়নে অংশগ্রহণ করে এবং সরকারকে ভালো মন্দ বিভিন্ন বিষয়ে কিন্তু তারা বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে, চাপ সৃষ্টি করে। এই দাতা সংস্থা কিন্তু বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। ধরো জাইকা বা এশিয়ান উন্নয়ন ব্যাংক, যেমন পদ্মা সেতু আমাদের প্রযুক্তিগুলো চীন থেকে আনা হচ্ছে। এদের কিন্তু অনেক চীনের ইঞ্জিনিয়ার আছে, শ্রমিক আছে। তার মানে কি তাদের বেতন ভাতা কিন্তু ডলারে পরিশোধ করতে হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এখান থেকে তোমরা জানো পদ্মা সেতুর ব্যয় কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ যখন সেতু যে সময়ের মধ্যে সেতু চলাচলের জন্য খুলে দেওয়ার কথা যদি দেরি হয়, যত দেরি হবে তত ব্যয় বাড়বে, এটা স্বাভাবিক। তাহলে তারা কি করে? এই সংস্থাগুলো চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করে কেন? তাদের স্বার্থে, তাদের যেন কোনো স্বার্থে ব্যাঘাত না হয়, সেই জন্য যেন নীতি প্রণীত হয়, সেই জন্য তারা চাপ প্রয়োগ করে। জনমত গঠন, তারা বিভিন্ন ধরনের জনমত গঠন করে। তোমরা জানো যে উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু কিছু অগণতান্ত্রিক প্রক্রিয়াও অনেক সময় সরকার করে থাকে। তখন কি করে? এই সংস্থাগুলো জনমত তৈরি করে, জনমত তৈরি করে সরকারকে চাপের মধ্যে রাখে। এরপরে দিক নির্দেশনা দেয়, কোন দিকে কোন কাজ কিভাবে করলে ভালো হবে, মানে ব্যয় সাশ্রয়ের জন্য কি মানে কোন প্রযুক্তি আনলে ভালো হবে,
বা একটা রাস্তা তৈরি করে সে রাস্তাটা কোন প্রক্রিয়া করলে ভালো হবে ইত্যাদি ইত্যাদি, মানে যত ধরনের নির্দেশনা দেওয়ার প্রয়োজন তারা কিন্তু এই সংস্থাগুলো দিয়ে থাকে। এরপর আর্থিক সহায়তা প্রদান করে। তোমরা জানো আমাদের দেশে বড় বড় প্রজেক্ট বা বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো হয় সে কাজগুলো কিন্তু আমাদের নিজস্ব ফান্ড থেকে বা আমাদের নিজস্ব অর্থায়নে কমই হয়। একটা অংশ আমাদের থাকে আর বেশিরভাগ অংশটা কিন্তু ওই দাতা সংস্থাগুলো দিয়ে থাকে। ফলে তারা আর্থিক সহায়তা দিয়ে আমাদের কিন্তু জননীতি প্রণয়নে সাহায্য করে বা প্রভাবিত করে। বিভিন্ন গোষ্ঠীর সমন্বয় সাধন, বিভিন্ন গোষ্ঠী থেকে আমাদের দেশে বণিক সমিতি, সুশীল সমাজ, বুদ্ধিজীবী শ্রেণী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এরকম অনেক আছে। এদের কি করে সমন্বয় করে? কারণ সবাই যদি তাদের স্বার্থ নিয়ে কাজ করে বা তাদের স্বার্থ নিয়ে সবসময় আন্দোলন করে, সরকারকে চাপ দেয়, তাহলে কিন্তু সরকার জনকল্যাণে অনেক কাজ করতে বাধাগ্রস্ত হবে। এই জন্য কী করতে হবে, যে বিভিন্ন গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধন করতে পারলে কিন্তু কাজটা সুন্দর করে করা সম্ভব হবে। আর সম অধিকার রক্ষা, এখানে সম অধিকার বলতে নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে সবার অধিকারকে বোঝানো হয়েছে। কারণ সবার যদি অধিকার সমান না হয়, যেমন আমাদের দেশে ধরো 18 কোটি মানুষ, এর মধ্যে যদি অর্ধেক নারী ধরি 9 কোটি, তার 9 কোটি নারীর 18 কোটি হাত আছে, তাহলে সেই হাতগুলোকে আমি যদি শুধু ঘরের মধ্যে আবদ্ধ রেখে উন্নয়ন করতে যাই তাহলে কিন্তু হবে না। সমান অধিকার দিতে হবে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সমান অধিকার দিয়ে কাজগুলো করতে হবে। আর দাতা সংস্থাগুলো কিন্তু বিশেষ করে নারী অধিকারের পক্ষে বা সম অধিকারের পক্ষে বেশি সোচ্চার থাকেন। গণসংযোগ, বিভিন্নভাবে তারা গণসংযোগ করে, বিভিন্ন মিডিয়া বলো, বিভিন্ন সংস্থা বলো, জনগণ বলো, সবার সাথে তারা গণসংযোগ করে এমন জনমত তৈরি করে যেটা সরকার যেন অনৈতিক বা অবৈধ পন্থায় কোনো কিছু করতে না পারে, সঠিক নীতি যেন প্রণীত হয় সেই বিষয়ে তারা খেয়াল রাখে। এরপর স্বার্থ সংরক্ষণ। স্বার্থ সংরক্ষণ বলতে তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ বোঝায় বা দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ বোঝায়। তোমরা জানো যে কোনো কিছু করতে গেলে কিন্তু এখানে অনেক ধরনের দুর্নীতি অপচয় হতে পারে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে নীতি যখন তৈরি হয়, দাতা গোষ্ঠী বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা কিন্তু সবার স্বার্থ সংরক্ষণে কিন্তু সচেষ্ট থাকে বা তাদের স্বার্থটা যেন সঠিকভাবে তারা আদায় করতে পারে সেদিকেও তারা কিন্তু খেয়াল রাখে। এরপর আমরা পড়ব নীতি বিশ্লেষণের গুরুত্ব। নীতি বিশ্লেষণের গুরুত্ব জানার আগে আমরা একটু নীতি বিশ্লেষণ কি সেটা জানব। নীতি বিশ্লেষণ তাহলে আমরা দেখি, নীতি প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন উপাদান, ধ্যান ধারণা, স্তর, বিন্যাস প্রভৃতি ব্যাখ্যা করাকে নীতি বিশ্লেষণ বলে। কি বললাম? নীতি যখন প্রণয়ন করা হয় বিভিন্ন উপাদান থাকে, বিভিন্ন ধ্যান ধারণা চিন্তা ভাবনা থাকে, বিভিন্ন স্তর, এক একটা স্তরে আমরা তো যখন দেখেছি নীতি প্রণীত হয় 9টা ধাপে। তারপর বিশ্বাসটা কি জিনিস? যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের কিন্তু নিজস্ব একটা রাজনৈতিক আদর্শ, মতাদর্শ, বিশ্বাস থাকে। তাহলে কি নীতি উপাদান, ধ্যান ধারণা, স্তর, বিশ্বাস এই প্রভৃতি ব্যাখ্যা করাকেই বলে নীতি বিশ্লেষণ। তার মানে এক কথায় সার্বিক বিশ্লেষণ, একটা প্রক্রিয়ার সার্বিকভাবে বিশ্লেষণ করাই হচ্ছে নীতি বিশ্লেষণ। ডিকশনারি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে পলিসি অ্যানালাইসিস বা নীতি বিশ্লেষণ হলো নীতি কিংবা নীতি প্রদানের প্রভাব সম্পর্কে পদ্ধতিগত এবং তথ্য সমৃদ্ধ উদ্দেশ্যমূলক বিচার বিশ্লেষণ। কি বললাম? যে নীতি উপাদানের প্রভাব সম্পর্কে, নীতি উপাদানের প্রভাব সম্পর্কে পদ্ধতিগত এবং তথ্য সমৃদ্ধ উদ্দেশ্যমূলক বিচার বিশ্লেষণ, একে বলে নীতি বিশ্লেষণ। নীতি বিশ্লেষণ 3টি কাজে ব্যবহৃত হয়। এক, সমস্যা মূল্যায়ন ও নিরীক্ষার জন্য। যখন কোনো নীতি প্রণীত হয় আমাদের দেশে না, সারা বিশ্বেই বলো, বৈশ্বিক যে নীতিগুলো প্রণীত হয়, প্রথমে সমস্যার মূল্যায়ন করে, তারপর মূল্যায়ন ও নিরীক্ষণের জন্য সমস্যাকে মূল্যায়ন করতে হয় যে সমস্যাটা কীরকম, কী করে সমস্যার সমাধান হবে। এরপর নিরীক্ষা করে, নিরীক্ষা মানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, হিসাব কিতাব ইত্যাদি সব করার জন্য কিন্তু নীতি বিশ্লেষণ দরকার হয়। এরপর সমাধান পূর্ব সিদ্ধান্ত নিয়ামক হিসাবে, সমাধান পূর্ব সিদ্ধান্ত মানে সমাধানের পূর্বে কিছু নিয়ামক আছে, নিয়ামক মানে কিছু শক্তি আছে, যে শক্তিগুলো কলকাঠি নাড়ে, নিয়ামক শক্তি। সেই সিদ্ধান্ত পূর্ব নিয়ামক হিসাবে কিন্তু এই কাজগুলো করতে কিন্তু আমাদের নীতি বিশ্লেষণ প্রয়োজন আছে। আর মূল্যায়নের জন্য তোমরা জানো যে একটা কাজ হয়ে গেলে সর্বশেষ মূল্যায়নে বসতে হয়, অথবা সরকার ধরো একটা দেশের বাজেট তৈরি করলো,
আরেকটা বাজেটের সময় আসলো, তখন কি করে আগের বছরের বাজেটটাকে আগে একটু মূল্যায়ন করে নিতে হয় যে আগের বছরে আমরা কি বাজেট পেশ করেছিলাম, কতটুকু বাস্তবায়িত হয়েছে। অথবা কোনো মিনিস্ট্রি বা কোনো সংস্থা যখন কোনো প্রজেক্ট বা কোনো প্রকল্প হাতে নেয়, তখন তারা কি কাজ করে শেষে কিন্তু এটাকে মূল্যায়ন করতে হয়। মূল্যায়ন না করলে কিন্তু পরে যখন আরেকটা নীতি বা আরেকটা প্রজেক্ট তৈরি হবে বা শুরু হবে, তখন কিন্তু এখানে কিছু ত্রুটি থেকে যাবে। সেই জন্য এই মূল্যায়নের জন্য নীতি বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। রবার্ট এল বার্কার বলেন, নীতি বিশ্লেষণ হলো নীতি এবং নীতি প্রণয়ন প্রক্রিয়ার সুশৃঙ্খল মূল্যায়ন। নীতি এবং নীতি প্রণয়ন প্রক্রিয়া, যে বিভিন্ন প্রক্রিয়া এগুলো আছে, এর হচ্ছে সুশৃঙ্খল মূল্যায়ন, শৃঙ্খলাবদ্ধ সবার মূল্যায়নটাই হচ্ছে নীতি বিশ্লেষণ। তাহলে আমরা নীতি বিশ্লেষণ জানলাম, তাহলে নীতি বিশ্লেষণের গুরুত্ব কি, কেন নীতি বিশ্লেষণ প্রয়োজন, সে বিষয়টা আমরা এখন আলোচনা করব। 1 নম্বরে দেখুন, সাধারণ মানুষের সচেতনতা। আমরা যদি নীতি বিশ্লেষণ করি তাহলে কি হবে, মানুষ সচেতন হবে। সবার আগে মানুষ, আমরা যে যাই করি না কোনো মানুষ, এই তোমরা পড়াশোনা করছো, কেন পড়াশোনা করছো, শুধু কি একটা ভালো চাকরির জন্য না, শুধু পড়াশোনা করছো বিদ্যা অর্জন করে ভালো মানুষ হবা, ভালো মানুষ আগে হতে হবে, তারপরে আয়ের দিকে যাও। এখন তুমি শুধু সার্টিফিকেট নিয়ে চাকরি কোনো কারণে বৈধ অবৈধ পন্থা চাকরি গেলে দেশের লুটপাট দুর্নীতিতে জড়িত হতে হবে, তাহলে লেখাপড়ার তো কোনো দরকার নেই। তাহলে কী করতে, তোমাকে সচেতন হতে হবে। মানুষকে সচেতন করতে হলে কী হবে, নীতি যদি বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু মানুষ সচেতন হবে, হ্যাঁ গতবার এই ভুল ছিল, এবার এই যেন এই ভুল না হয়, যেহেতু জনগণ কিন্তু সকল ক্ষমতার উৎস। এই জন্য সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু নীতি বিশ্লেষণ দরকার। এরপর সরকারের আকার, নীতি বিশ্লেষণ কিন্তু সরকারের আকার বিষয় খেয়াল করে। একটা দেশের আয়তন ছোট, লোক সংখ্যা কম, সেখানে সরকারের আকার কিন্তু খুব বড় হওয়ার কথা না, বা সরকারের আকার বড় হলে সে সরকার কীভাবে গঠিত হবে, সে সরকার কীভাবে চালাবে, সরকারের আকার বড় হওয়া মানে সরকারের কিন্তু একটা বিশাল ব্যয়ও বেড়ে যায়। তাহলে সরকারের আকারের বিষয়গুলো কিন্তু জননীতি বিশ্লেষণের পর্যায়ে পড়ে। কারণ মানুষের, একটা দেশের আয়তন, জনসংখ্যার মোট হিসাব, সেই দেশের মাথাপিছু আয়, গড় আয়, অনেক কিছু, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সব হিসাব করে কিন্তু সরকার আয়তন নির্ধারণ করে। ইচ্ছা করলে আমাদের দেশের 500 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা সরকার তৈরি করা যায় না। এই বিষয়গুলো বিশ্লেষণের জন্য কিন্তু নীতি বিশ্লেষণের মাধ্যমে এগুলো কিন্তু করতে হয়। নীতিবিজ্ঞান উন্নয়নে, নীতিবিজ্ঞান মানে কি, এথিক্স, আমরা যাই করি না এখনো, এটা উন্নয়ন দরকার। আমরা শুধু বিজ্ঞানী হলাম, বড় বড় ডাক্তার হলাম, কিন্তু আমার যদি নীতি না থাকে তাহলে সেই বড় ডাক্তার বা বড় ইঞ্জিনিয়ার সমাজে কোনো কাজ দেবে না। আগে আমার নীতি থাকতে হবে। আমি যত বড়ই হোক, আমার যদি নীতি নৈতিকতা না থাকে তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে না। তাহলে সেই নীতি বিজ্ঞানের উন্নয়নে কিন্তু নীতি বিশ্লেষণ করলেই কিন্তু নীতি বিজ্ঞান উন্নয়ন হবে। এরপর অর্থনৈতিক নীতিমালা প্রণয়নে, মানে অর্থনৈতিক নীতিমালা প্রণয়নের নীতি বিশ্লেষণের গুরুত্ব রয়েছে। যখন একটা দেশের নীতিমালা প্রণীত হয় তখন কিন্তু তোমাদের বলেছি যে অনেকগুলো পদক্ষেপ বা প্রসেসের মাধ্যমে কিন্তু সেগুলো হয়। সেই প্রসেসগুলো যখন সার্বিকভাবে পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা করা হয়, তখন কিন্তু এখানে জননীতি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর রাজনৈতিক প্রশাসনিক ধারণার ক্ষেত্রে, মানে নীতি বিশ্লেষণ কিন্তু রাজনৈতিক আর প্রশাসনিক যে ধারণা, একটা হচ্ছে রাজনৈতিক ধারণা, একটা হচ্ছে প্রশাসনিক ধারণা। তোমরা জানো আমাদের দেশে প্রশাসন 2 ধরনের, একটা হচ্ছে রাজনৈতিক, একটা হচ্ছে অরাজনৈতিক। রাজনৈতিক প্রশাসন হচ্ছে আমাদের সরকার ব্যবস্থা, সরকারের সাথে যারা জড়িত, মন্ত্রী, এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আর বেসরকারি প্রশাসন হচ্ছে বিভিন্ন সার্ভিসের লোকজন, বিভিন্ন ক্যাডারের লোকজন। এরা কিন্তু সমন্বিতভাবে দেশ পরিচালনা করে। মন্ত্রী একজন, একটা মন্ত্রণালয়, কিন্তু একটা মন্ত্রণালয়ের কর্মী কিন্তু প্রচুর। তার মানে এই যে রাজনৈতিক প্রশাসনের যে ধারণা, এটা উন্নয়নের জন্য কিন্তু নীতি বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এরপর আছে পররাষ্ট্র নীতি প্রণয়নে। যখন আমরা পররাষ্ট্র নীতি প্রণয়ন করি, কীভাবে করি, আমাদের পররাষ্ট্র নীতির প্রথম কথা হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল মেলস্টোনার, সকলের সহিত বন্ধুত্ব, কারো সহিত শত্রুতা না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নীতিতে পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছিলেন। তাহলে এই পররাষ্ট্র নীতি প্রণয়নে কিন্তু জননীতি বিশ্লেষণের গুরুত্ব রয়েছে। আমি যখন পররাষ্ট্র নীতি নির্ধারণ করবো, তখন কী করবো, একটা দেশের সাথে আমার সম্পর্ক তৈরি করবো। প্রথম হচ্ছে আমার স্বার্থ দেখব,
মানে বিভিন্নভাবে আমার স্বার্থটা, প্রত্যেক রাষ্ট্র যখন মানে পররাষ্ট্রনীতি করে সে কিন্তু নিজের প্রয়োজনটাকে আগে খেয়াল করে, আগে আমার স্বার্থটা হাসিল হবে তারপরেও কিন্তু কিছু জিনিস ছাড়তে হয়, এই জন্য যে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে সারা বিশ্ব চলে। আমার একটা জিনিসের স্বয়ংসম্পূর্ণ, আরেকটা দেশে আমাদের ঘাটতি রয়ে গেছে, সেই ঘাটতিটা আরেক দেশ থেকে আনতে হবে। এই জন্য পররাষ্ট্রনীতি এমনভাবে তৈরি করতে হবে যেন গিভ অ্যান্ড টেক, কিন্তু নিজের স্বার্থটাকে আগে দেখতে হবে। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা, জননীতি বিশ্লেষণ কিন্তু জাতীয় ঐক্যনীতি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করে। যে জাতির মধ্যে ঐক্য নাই সে জাতি কিন্তু বিশৃঙ্খল জাতি, সে কিন্তু আগাতে পারে না। কারণ মানুষ, সরকার আগাবে কাকে নিয়ে? জনগণকে নিয়ে। সেই জনগণের মধ্যে যদি ঐক্য প্রতিষ্ঠিত না হয়, রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য না থাকে, সবাই যদি হিংসা, বিদ্বেষ, মারামারি, রাহাজানি, লুট, ভাঙচুর এগুলো করে, অবরোধ, তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে না। তাহলে কি করতে হবে? জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। নীতি বিশ্লেষণে এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। এরপর আইনের শাসন ও মানবাধিকার রক্ষা। আইনের শাসন কি? আইনের দৃষ্টিতে সবাই সমান। আমাদের দেশে আইন এমনভাবে প্রণীত হতে হবে যেন সবাই আইনের দৃষ্টিতে সমান থাকে। আমি রাজনৈতিক দলের নেতা বা আমি ঊর্ধ্বতন একজন অফিসার, আমি আইনের ঊর্ধ্বে নই। একজন সাধারণ মানুষের জন্য যে আইন, আমার জন্য সেই আইন। মানবাধিকার কি? বেঁচে থাকার জন্য অধিকার, সেগুলো হচ্ছে মানবাধিকার। যেগুলো মৌলিক অধিকার সেগুলো মানবাধিকার। শুধু পার্থক্য হচ্ছে মৌলিক অধিকারগুলো সংবিধানে লেখা থাকে, সংবিধানে নিশ্চয়তা প্রদান করে, সংবিধান এগুলোকে সংরক্ষণ করে। আর মানবাধিকারগুলো আমাদের দেশের সংবিধান সংরক্ষণ করে না, কিন্তু আমাদের সরকার কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে। তাহলে জননীতি বিশ্লেষণের গুরুত্বের মধ্যে কিন্তু আইনের শাসন আর মানবাধিকার বিষয়টি রয়েছে। জনকল্যাণের ক্ষেত্রে সবকিছু আমি বলেছি যে জনকল্যাণ, শুধু জনকল্যাণ, সবকিছু জনকল্যাণের জন্য করতে হবে। আমাদের দেশের সরকার সবসময় জনকল্যাণে কাজ করে। সেই জনকল্যাণে কাজ করতে গেলে কিন্তু এই জননীতি যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায়, সঠিকভাবে জননীতি প্রণীত হয়, তাহলে কিন্তু জনকল্যাণ সাধন হবে, নইলে কিন্তু জনকল্যাণ ব্যাহত হবে। সরকারি কার্যক্রম পরিচালনা। সরকার তো তার কার্যক্রম সরকারি বেসরকারি প্রশাসনের সমন্বয় করে থাকে। আমরা শিক্ষা ক্যাডারের লোক, আমাদের প্রশাসনিক প্রধান হচ্ছে আমাদের সচিব মহোদয়, উনি যেরকম নির্দেশনা দেন সেইভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো করি। আমাদের অধ্যক্ষ স্যারের নেতৃত্বে আমাদের কলেজগুলো পরিচালিত হয়। তার মানে সরকারি কার্যক্রম পরিচালনায় কিন্তু জননীতি বিশ্লেষণের একটা বিরাট প্রভাব কিন্তু রয়ে গেছে। এরপর প্রাতিষ্ঠানিক কার্যক্রম দৃঢ় করতে। প্রাতিষ্ঠানিক যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে কার্যক্রম আছে এগুলো কিন্তু দৃঢ় করতে হবে। সবকিছুর আগে প্রতিষ্ঠান, ব্যক্তির ঊর্ধ্বে প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কিন্তু কোনো ব্যক্তি নয়। তাহলে প্রতিষ্ঠানের যে কার্যক্রমগুলোকে এগুলো যেন মজবুত করতে হবে। এখন একটা প্রতিষ্ঠান একটা কাজ করলো, আরেকজন এসে হোমরা সোমরা এসে তার মতো করে প্রভাবিত করলো, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান সফল হবে না। তাহলে প্রাতিষ্ঠানিক কাজকর্ম যেগুলো সেগুলো কিন্তু সুদৃঢ় করতে হবে। সঠিক আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ। আমাদের দেশের প্রকৃত অবস্থা কেমন, আমাদের অর্থনীতি কেমন, রাজনীতি কেমন, সমাজনীতি কেমন, এগুলো কিন্তু প্রকৃত অবস্থা জানতে হবে। আবার সামাজিক আমাদের বিভিন্ন বিশৃঙ্খলা থাকতে পারে, বিভিন্ন ধরনের বিচ্যুতি থাকতে পারে, বিভিন্ন ধরনের অপরাধ থাকতে পারে। এই বিষয়গুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু নীতি বিশ্লেষণ সঠিক হবে। আর নীতি বিশ্লেষণ সঠিক হলেই এই আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করাও কিন্তু সহজ হবে। এরপর কেন্দ্রীকরণ আর বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ কি? কেন্দ্রীকরণ মানে সব ক্ষমতা কেন্দ্র হতে পরিচালিত হওয়া, আর বিকেন্দ্রীকরণ হচ্ছে কিছু ক্ষমতা কেন্দ্রের হাতে রেখে বাকি ক্ষমতা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাগ করে দেওয়া। যেমন আমাদের সব সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আসে, সালে বুঝতে হবে সেটা কেন্দ্রীকরণ। কিন্তু একটা গ্রামের একজন স্কুল টিচার, সে যদি তার ট্রান্সফারের জন্য তাকে বারবার ঢাকা যেতে হয়, কেন্দ্রীকরণ কোথায়? তাহলে সে যে বেতন হয় ঢাকা যেতে আসতে তো 1 মাসের বেতন লেগে যাবে। তাহলে কি হয়? বিকেন্দ্রীকরণ হয়। বিকেন্দ্রীকরণ মানে কি? ওখানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আছে, সেই কাজটা দেখাশোনা করবে। এটা বিকেন্দ্রীকরণ। যে কাজগুলো কেন্দ্র থেকে প্রয়োগ করা সম্ভব নয়, সম্ভব সেই কাজগুলো রেখে বাকি কাজগুলো বিভিন্ন প্রদেশে বা অঞ্চলে বিভক্ত করে দেওয়া হচ্ছে বিকেন্দ্রীকরণ। তাহলে আমরা এখন ডেভিড স্ট্যানের নীতি বিশ্লেষণ তত্ত্বটি বা ডেভিড স্ট্যানের ইনপুট আউটপুট মডেলটি আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ মডেল। ডেভিড স্ট্যান একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী। তা আমরা দেখি যে নীতি প্রণয়ন ডেভিড স্ট্যানের ইনপুট আউটপুট মডেল। নীতি প্রণয়ন তথ্যগুলোর উন্নতির ক্ষেত্রে ডেভিড স্ট্যান এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ডেভিড স্ট্যানের মডেলের প্রধান বৈশিষ্ট্য হলো নীতিগুলোকে ইনপুট ও আউটপুট আকারে প্রকাশ এবং তাদের ফলাফল নির্ধারণ। নীতিগুলোকে কি করতে? একটা ইনপুট, একটা আউটপুট। তাহলে ইনপুট আর আউটপুট কি, এটাকে জানতে হবে।
ইনপুট আউটপুটে যাওয়ার আগে আমি একটা কথা বলি, আমরা যখন কম্পিউটারে, এখন এই তথ্য প্রযুক্তির যুগ, আমাদের সে তোমরা শিক্ষার্থী যারা আছো তারা কিন্তু অনেক এক্সপার্ট এই বিষয়ে। আমার ছেলে আমাকে সব কিছুতে সহযোগিতা করে, ও না থাকলে আমি তোমাদের এই ক্লাসটা সুন্দরভাবে নিতেও পারতাম না। তাহলে ইনপুটটা কি? আমি যখন কম্পিউটার, এখন তোমাদের যে আমি একটা পাওয়ার পয়েন্টে ক্লাস নিয়েছি, ইনপুটটা কি? আমি এই তোমাকে পড়াচ্ছি, এই তথ্যগুলো কীভাবে আসছে? ইনপুট মানে ইনপুট ডিভাইস, ধরো একটা কিবোর্ড, আমি এখানে লিখছি, সেটা হচ্ছে তুমি মনিটরে দেখতে পাচ্ছ, তাহলে এটা ইনপুট। তাহলে আউটপুটটা কি? এটা যখন প্রিন্ট আকারে বের করছি সেটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট কি? আমি যা বলছি তুমি যদি শোনো, একটা অক্ষর আমি তোমাদের শিখাতে পারি, সেটা হচ্ছে ইনপুট। আর তুমি যখন শিখে এটাকে প্রয়োগ করবা, ওটা হচ্ছে তোমার আউটপুট। তাহলে আমরা সামনের দিকে একটু যাই। নীতি নির্ধারণের ক্ষেত্রে ডেভিড স্ট্যান ব্ল্যাক বক্স নামে একটি বিষয়ের অবতারণা করেছেন। কি বক্স? ব্ল্যাক বক্স। যেখানে সমাজ থেকে সমর্থনগুলো ইনপুট আকারে প্রবেশ করে এবং সিদ্ধান্তে পরিণত হয়। সমাজ থেকে কি করে? সমর্থনগুলো ইনপুট আকারে আসে আর তারপর সিদ্ধান্তে পরিণত হয়। ডেভিড স্ট্যানের মডেলের মূল কথা নিম্নে একটু আমরা দেখব, যে একটা হচ্ছে প্রদান। রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য যেসব পরিবর্তন পরিবেশ থেকে সূচিত হয়, ডেভিড স্ট্যান তাকে ইনপুট বা প্রদান বলেছেন। একটি রাজনৈতিক ব্যবস্থায় দাবি ও সমর্থন নিয়ে ইনপুট গঠিত হয়। কি হয়? একটা দাবি আর একটা সমর্থন, এগুলো নিয়ে কি করতে? ইনপুট। তার মানে পরিবেশ থেকে সূচিত যে বিষয়গুলো, মানে রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য পরিবেশ থেকে সূচিত যে বিষয়গুলো, সেটাকে হচ্ছে ইনপুট। তাহলে একটি রাজনৈতিক ব্যবস্থায় কি বলছে? দাবি আর সমর্থন, এটা নিয়ে ইনপুট। এই বিষয়ে কিন্তু আগে ক্লিয়ার বুঝতে হবে যে ইনপুটটা কি। ইনপুট হচ্ছে সমাজ থেকে যে দাবিগুলো আসে, হচ্ছে ইনপুট। তাহলে আমরা একটু ইনপুট আউটপুটটা ভালো করে একটু জানি। দেখো, রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন কার্যাবলী যেগুলো এর সীমানা ও পরিবেশের মধ্যে উত্থাপিত হয়, উত্থাপিত হয়ে রাজনৈতিক ব্যবস্থাকে সচল ও ক্রিয়াশীল রাখে, সেগুলোকে ইনপুট বা উপকরণ কার্য বলে। তার মানে একটা রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থায় বা একটা রাষ্ট্রের সীমানার মধ্যে পরিবেশ থেকে যে দাবিগুলো উত্থাপিত হয়, সেই দাবিগুলো উত্থাপিত হয়ে কিন্তু সরকারকে বা রাজনৈতিক ব্যবস্থাকে সচল এবং ক্রিয়াশীল রাখে, সেটা হচ্ছে ইনপুট। ক্লিয়ার এবার তোমরা? তাহলে আউটপুট কি? রাজনৈতিক ব্যবস্থায় যেগুলো শাসক গোষ্ঠী কর্তৃক পরিচালিত হয়, সেগুলো হচ্ছে আউটপুট বা উপপাদ কার্য বলে। তোমাদের কি বলেছিলাম? সমাজ থেকে, পরিবেশ থেকে বিভিন্ন ধরনের দাবি আসে সরকারের কাছে, সে যত রকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, যত রকমেরই হোক না কেন, সেটা দাবি আসে। তাহলে দাবিগুলো কি? ইনপুট। দাবি আসার প্রেক্ষিতে সরকার কি করে? এজেন্ডা আগে লিস্ট করে যে কোনটা আগে করব, কোনটা পরে করব। তারপরে সরকার থেকে যে কাজগুলো করে সেটা হচ্ছে আউটপুট। এবার তোমরা আশা করি ক্লিয়ার হয়েছে যে ইনপুট মানে যে দাবিগুলো সরকারের কাছে আছে, আর সরকার যেটা দাবি যেটা কার্যকর করে সেটা হচ্ছে আউটপুট। তাহলে নীতি নির্ধারণ ও প্রণয়নের জন্য 1930 সালের দিকে সমাজবিজ্ঞানীগণ নানা রকম কৌশল ও মডেলের অবতারণা করেছেন। এর মধ্যে ডেভিড স্ট্যানের ইনপুট আউটপুট মডেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন সেই মডেলটি পড়ব। একটা দাবি বোধ আগে আমরা দেখেছি, এবার আমরা সেই দাবিকে আর কতিপয় ভাগে ভাগ করা হয়েছে, না সমর্থন দেখেছি, আমি দুঃখিত, আমরা সমর্থনটা দেখেছি, এবার দাবি। একটি রাজনৈতিক ব্যবস্থায় পরিবেশ থেকে বিভিন্ন ধরনের ও মাত্রার দাবি উত্থাপিত হতে পারে। দাবি, এসব দাবিকে কতিপয় ভাগে ভাগ করা যায়, অনেক ধরনের। এক বা ক, পণ্য সেবা সংক্রান্ত বা পণ্য সেবা বরাদ্দ সংক্রান্ত। পণ্য সংক্রান্ত দাবি আসতে পারে, সেবা সংক্রান্ত। পণ্য সংক্রান্ত মানে কি? বাজারে প্রোডাক্ট নাই, বাজারে চিনির দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছে। সেবা কি? চিকিৎসা সেবা পাচ্ছে না মানুষ। এই বিষয়গুলো যখন দাবি আকারে যায় তখন সেটা হবে ইনপুট। আর আচরণের আইন সংক্রান্ত। আচরণের আইনটা কি জিনিস? আচরণের আইন মানে আচরণকে শুদ্ধ করার জন্য যে আইন। আমাদের দেশে তোমরা দেখেছো যে কয়দিন আগে দেখবো যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে 3 জন শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খুব অবাক লাগে যে দেশে শিশুরা যে শিশুদেরকে ভালো করার জন্য ওই কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে, সেই কেন্দ্রে 3 জন শিশুকে পিটিয়ে, যদি আমি কারা করেছে এই বিষয়টা আমার বলা, আমি জানি না বা বলা ঠিক হবে না, এটা তদন্ত দিন, যে বা যারাই করুক না কেন, এটা তো খুব দুঃখজনক। এই যে আচরণ নিয়ন্ত্রণের জন্য যে আইন, সেটা হচ্ছে দাবি। আমাদের দেশে কিশোর অপরাধ আছে,
বিভিন্ন ধরনের অপরাধ আছে, সাইবার ক্রাইম আছে, অনেক কিছু আছে। আমরা না জেনে অনেক অপরাধ, অনেক অন্যায় কিন্তু করি, যেগুলো কিন্তু আমাদেরকে পরে আমরা যখন বুঝি তখন খুব কষ্ট হয় যে কেন এই কাজটা করেছিলাম। তাহলে আচরণের আইন সংগত এগুলো কিন্তু একটা দাবি। তারপরে রাজনীতিতে অংশগ্রহণ সংগত। রাজনীতিতে অংশগ্রহণ মানে কি? মানে ঠিক সময় সঠিকভাবে ভোট দেওয়া, রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করা, প্রতিনিধি হওয়া ইত্যাদি। এইগুলো কিন্তু নীতি বিশ্লেষণের একটা ডেভিড স্ট্যানের একটা গুরুত্বপূর্ণ মডেল। আর যোগাযোগ ও তথ্য সংক্রান্ত, যোগাযোগটা কিভাবে, তথ্যটা কিভাবে আমি পাবো, তথ্যটা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবো, এই বিষয়গুলো কিন্তু ডেভিড স্ট্যানের নীতি মডেলের একটি গুরুত্বপূর্ণ দাবির মধ্যে পড়ে। এরপরে আসবে পরিবেশ। স্ট্যানের মতে রাজনৈতিক ব্যবস্থা ছাড়াও সমাজে অন্যান্য সামাজিক ও প্রাকৃতিক উপাদান বিদ্যমান, যেগুলো নিয়ে রাজনৈতিক ব্যবস্থায় পরিবেশ গঠিত হয়। মানে রাজনৈতিক ব্যবস্থা ছাড়াও সমাজে আরো অনেক কিছু আছে, সামাজিক প্রাকৃতিক উপাদান আছে না, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু পরিবেশ। তাহলে সমর্থন কি? একটি রাজনৈতিক ব্যবস্থার পরিবেশে কেবল দাবি থাকে না, বরং সমর্থনও থাকে। শুধু দাবি কিন্তু থাকে না, সমর্থন। সরকারের কাছে শুধু দাবি করে না মানুষ, আবার সরকারকে সমর্থনও করে, আবার সরকারও কিন্তু তাদের দাবিগুলোকে পূরণও করে। দাবি রাজনৈতিক ব্যবস্থায় চাপের সৃষ্টি করে, কিন্তু যদি অতিরিক্ত চাপ দেয় তাহলে কি করবে? ব্যবস্থা ভেঙে পড়বে। তুমি যে দাবি করো না কেন, সরকার কিন্তু তার সাধ্য মতো সে দাবি পূরণের চেষ্টা করবে। তুমি শুধু সরকার চেষ্টা করছে, তারপর তুমি দাবি জানাতেই আছো, একটা পর্যায়ে সরকারি ব্যবস্থা ভেঙে পড়বে, বিশৃঙ্খল অবস্থা হবে, সরকারের পতনও হয়ে যেতে পারে। এই অবস্থায় সমর্থন রাজনৈতিক ব্যবস্থার অস্তিত্বকে রক্ষা করে এবং সাম্য অবস্থা প্রতিষ্ঠা করে। সমর্থন কয়েক ধরনের হতে পারে। আমি কি বললাম বিষয়টা, যে শুধু সরকারের কাছে দাবি করলে হবে না, সরকার কিন্তু সাপোর্টও করে, সমর্থনও করে মানুষ। সবাই কি বিরোধী দলে নাকি? সরকারি দলের লোক তো থাকে। সবাই কি বঞ্চিত না? কিছু লোকের তো প্রাপ্তিও আছে। তার মানে যখন একটা বিষয়, একটা অবস্থা ভঙ্গুর অবস্থার দিকে চলে যায়, তখন কিন্তু তাকে সরকারকে সাপোর্টও করে মানুষ। সেই ধরনগুলো কি? বৈশ্বিক সমর্থন থাকে। বৈশ্বিক মানে কি? বিশ্বব্যাপী। আমার সরকার যদি ভালো কাজ করে, আমার দেশের ভিতরে যে বিভিন্ন ধরনের অভ্যুত্থান, বিভিন্ন ধরনের বিদ্রোহ, বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি হয়, তখন কিন্তু বৈশ্বিক সমর্থন আমার কাছে আমার সরকারকে করতে পারে। বিশ্বে বড় বড় দেশগুলো আছে যারা এই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করে, তারা কিন্তু তখন সমর্থন দেবে। তারপর রাজনীতিতে অংশগ্রহণ। রাজনীতির জন্য সঠিক পথে সবাই অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশে দেখো, আমাদের দেশ কিন্তু আমরা নারী নেতৃত্বের অধীনে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী এমপি, নারী মন্ত্রী, অনেক কিছু আছে। কিন্তু তারপরে রাজনীতিতে নারীর সঠিক অংশগ্রহণ কি আসলে আছে? খুব বেশি পরিমাণে। রাজনৈতিক দলে 30% নারী প্রতিনিধিত্ব থাকা দরকার। কাগজে কলমে হয়তো আছে, কিন্তু বাস্তবে কি আছে? এই বিষয়গুলো কিন্তু এই ডেভিড স্ট্যান ব্যাখ্যা করেছেন। তারপরে দেখো লেখা আছে সরকারি মনোযোগ প্রদান। এ ধরনের রাজনৈতিক ব্যবস্থায় নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ দেখা যায়। এদের মধ্যে প্রধান নির্বাহী, আইন প্রণেতা, বিচারক ও আমলাদের অন্তর্ভুক্তি বেশি। তার মানে কি? আমলারা, আমাদের দেশে যে আমলাতন্ত্র আছে, আইন প্রণেতা যারা আছে, প্রধান নির্বাহী, বড় বড় প্রতিষ্ঠানের যে প্রধান নির্বাহীরা আছে, তারা কিন্তু এই ইনপুট আউটপুট মডেল, মানে ডেভিড স্ট্যান এমনভাবে ব্যাখ্যা করেছেন যে শুধু পরিবেশ থেকে দাবি আসে না, পরিবেশ থেকে যে সমর্থনগুলো সরকার পায় বা বিভিন্ন সংস্থা থেকে সরকার পায়, প্রধান নির্বাহীর কাছ থেকে যে সরকার সমর্থন পায়, বিচারকের কাছ থেকে পায়, আমলাতন্ত্রের কাছ থেকে পায়, এইভাবে কিন্তু সরকার টিকে থাকে। প্রাপ্তি। রাজনৈতিক ব্যবস্থায় নীতিমালা, কার্যাবলী ও সিদ্ধান্ত যেগুলো ব্যবস্থার পরিবেশকে প্রভাবিত করে, সেগুলো হচ্ছে প্রাপ্তি, আউটপুট। সোজা কথা, প্রাপ্তিটা হচ্ছে আউটপুট। স্ট্যান বলেন আউটপুট হলো কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ যেসব সিদ্ধান্ত গ্রহণ করে, ডেভিড স্ট্যান তাকে পলিটিক্যাল আউটপুট বলেছেন। তার মানে কি? সরকারের বিভাগ কয়টি? 3টা, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। বলছে যে এরা যেসব সিদ্ধান্ত গ্রহণ করে তারা হচ্ছে পলিটিক্যাল আউটপুট, মানে এটা সরকারি সমর্থন আর কি, প্রাপ্তি। তাহলে প্রতিপ্রাপ্তিটা কি জানিস? ডেভিড স্ট্যান বলেন ফিডব্যাক হচ্ছে যোগাযোগের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থায় ইনপুট পরিবেশকে প্রতিক্রিয়ার সৃষ্টি করে, প্রভাব বিস্তার করে, পরিবর্তনের সূচনা করে।
তাই ইনপুট আকারে রাজনৈতিক ব্যবস্থা আবার ফিরে আসে। ডেভিড স্ট্যানের রাজনৈতিক ইনপুট আউটপুট মডেলে কিছু সীমাবদ্ধতা আছে। 1 নম্বর দেখো যে সমাজবিজ্ঞানী ডাই তিনি বেশ কিছু সমালোচনা করেছেন স্ট্যানের। তিনি বলছেন এটি একটি রক্ষণশীল তত্ত্ব। এখানে আসলে মানুষকে কম গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু রক্ষণশীল টাইপের সব কিছুকে মনে করা হয়েছে যে সরকার আর কিছু উপাদান, পরিবেশে কিছু উপাদান, কিন্তু পরিবেশের উপাদানের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, এগুলোকে সে কিন্তু একটু অস্বীকার করেছে। এই তত্ত্বে ব্যক্তিকে প্রায় অস্বীকারই করা হয়েছে, এটা ডাই বলেছেন। একটি রাজনৈতিক ব্যবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু রাজনীতি কেবল জাতীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সীমাবদ্ধ। ডেভিড স্ট্যান রাষ্ট্রবিজ্ঞানে অভিজ্ঞতাবাদী অধ্যয়নে অধিক আগ্রহী হয়েছেন। ডেভিড স্ট্যান রাজনৈতিকের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে সফল হননি, যদিও তিনি রাজনৈতিক উপাদানকে সমাজের বিভিন্ন উপকরণের কর্তৃত্বপূর্ণ বরাদ্দ বলে অভিহিত করেছেন, কিন্তু সমাজের সর্বত্র যদি এরূপ কর্তৃত্বপূর্ণ কার্যটি সংগঠিত হয় তাহলে কোনটি রাজনৈতিক তা নির্ধারণ করা কঠিন। সবকিছু কর্তৃত্ব প্রদান হলে হবে না, কিন্তু এটা তার তত্ত্বের সমালোচনা। তারপরে আমরা বলতে পারি যে তার এই সমালোচনা সত্ত্বেও তার ইনপুট আউটপুট যে তত্ত্বটি সেটা কিন্তু বর্তমানে যথেষ্ট উপযোগিতা রয়েছে। আমরা এরপরে আমরা যাব যে আমাদের আরেকটা টপিক আছে যে নীতি নকশা কি। নীতি নকশা উদ্দেশ্য বাস্তবায়নের সুস্পষ্ট পদক্ষেপ হলো নীতি প্রণয়ন। কি বললাম? উদ্দেশ্য বাস্তবায়নের সুস্পষ্ট পদক্ষেপ হলো নীতি প্রণয়ন। উদ্দেশ্য আমি বাস্তবায়ন করব তার সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে, সেটা হচ্ছে নীতি প্রণয়ন। আর নকশা হলো অগ্রাধিকার, সম্পদ পদ্ধতি ও কর্মসূচির বিভিন্ন স্তর বিন্যাসের পূর্ণ বিবরণ। তাহলে নকশা কোনটা? অগ্রাধিকার, সম্পদ পদ্ধতি ও কর্মসূচির বিভিন্ন স্তর বিন্যাসের বিবরণ, যা অনেকটা পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। যা আমরা যেরকম প্ল্যান করি, প্ল্যান যেরকম করে ঠিক নীতির নকশাটা মোটামুটি একরকম। সাধারণ অর্থে কোনো সুনির্দিষ্ট ও সুবিন্যস্ত প্রক্রিয়া বা প্রণালী অনুসারে কাজ সম্পাদন করাকে নকশা বলা হয়। কিভাবে? একটা সুনির্দিষ্ট আর একটা হচ্ছে সুবিন্যস্ত প্রক্রিয়া। মানে ভুলবল করে কাজ করলে কিন্তু হবে না, একদম সুনির্দিষ্ট আর সুবিন্যস্ত সঠিকভাবে করলে সেটা হবে নীতির নকশা। এই অর্থে নকশা হলো প্রশাসনিক কাজ সম্পাদনের পূর্ব নির্ধারিত সুব্যবস্থিত প্রস্তুতি গ্রহণ। তার মানে একদম প্রস্তুতিটা এমন থাকতে হবে, আমি এখন কলেজে যাব ক্লাস করতে, আমি আজকে আমার ক্লাস আছে সকাল 9টায়, আমার কোনো কিছু রেডি নেই, আমার কাপড় চোপড় রেডি নেই, আমার নিজের একদম পরিপাটি নাই, বই পুস্তক কিছু পড়ি নেই, তাহলে আমি কিভাবে ক্লাস নিব? তোমরা জানো যে ক্লাস নেওয়া কিন্তু অনেক পড়াশোনা করে যেতে হয়। আমি কোনো প্রস্তুতি নেই, ক্লাসে যাবো, তো ছেলে মেয়েদেরকে কয়দিন এরকম গেলে কি বলবো আমাকে? স্যার পড়াইতে এসছে নাকি ঘুরতে এসছে? বিষয়টা এরকম, মানে তোমাকে যাই করো কোনো পূর্ব নির্ধারিত সুব্যবস্থিত। তোমরা যখন কাপড় পরো তখন তো কাপড়টা পর্যায়ক্রমিক পড়তে হয় না, সুপরিকল্পিত হবে। শার্ট টার্ট পরছো, মনে হলো গেঞ্জিতে পরিনি, স্যান্ডো গেঞ্জি, তাহলে কি হবে? পড়াশোনা সব কিছুর মানে পর্যায়ক্রমিক হতে হবে, মানে যেটার পরে যেটা, এরকম করতে হবে। তাহলে নকশার কিছু বৈশিষ্ট্য আছে। কি হচ্ছে? ভবিষ্যৎ কর্মপন্থা ও নির্ধারণ। নকশা কিন্তু ভবিষ্যৎ কর্মপন্থা দেখায় এবং নির্ধারণ করে যে ভবিষ্যৎ কর্মপন্থা এরকম, তুমি এইটা করো। যেমন আমরা ছোটবেলায় বাচ্চাদের যখন খেয়াল করে দেখো যে কোন বাচ্চা কি পছন্দ করে। একটা বাচ্চা দেখবে ছোটবেলায় জাপানে যেটা করে, চীনে যেটা করে, ও ছোটবেলা থেকে ওরা আগ্রহ ফলো করে যে বাচ্চারা কি পছন্দ করে, খেলনা পছন্দ করে, তথ্য প্রযুক্তি পছন্দ করে, বই পড়া পছন্দ করে ইত্যাদি। ওরা ঠিক ওইভাবে ওদেরকে ওই লাইনে কিন্তু দেয়। তার মানে ভবিষ্যৎ কর্মপন্থা কিন্তু তোমাকে খেয়াল করে আস্তে আস্তে যেতে হবে। হঠাৎ করে আমার সন্তান বিজ্ঞান পছন্দ করে না, সায়েন্স তার মোটে মাথায় ঢোকে না, আমি তাকে ডাক্তার বানাতে চাই, এরকম আমাদের কিন্তু পিতামাতাদের মধ্যে এই মানসিকতা আছে। সন্তান কি চায় আর ওইটা আসল, আমি কি চাই সেটা আসল না। আমি যেখানে ব্যর্থ হয়েছি আমি সেটাকে সন্তানকে দিয়ে সবল হতে চাই, তা কিন্তু হবে না। সন্তান যেটা ভালোবাসে সেটাই করতে হবে। এটা ভবিষ্যৎ কর্মপন্থা ও নির্ধারণ, মানে এই জিনিসটা নীতির নকশা কিন্তু এই আস্তে আস্তে এগুলো করে। এরপরে কি আছে? সুনির্দিষ্ট লক্ষ্য উদ্ভাবন। আমরা যখন সুনির্দিষ্ট লক্ষ্য উদ্ভাবনে আমরা সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করব যে আমাকে এইভাবে যেতে হবে, এই কাজটা করতে হবে, এটা কিন্তু উদ্ভাবন আগে থেকে কিন্তু প্ল্যান এটা থাকতে হবে, করতে হবে। আর শ্রেষ্ঠ পদ্ধতি গ্রহণ, অনেক পদ্ধতি থাকতে পারে। আমি
হয়তো ঢাকা যাব, ঢাকা বিভিন্নভাবে যাওয়া যায়, প্লেনে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, ট্রাকে যাওয়া যায়। আমি কোনটায় যাব? যেটা বেটার, আমার সামর্থ্যের মধ্যে যেটা, সেটা যাব। আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি আরামায়েশ, যদি আমার করার অ্যাবিলিটি থাকে আমি বিমানে যাব, না থাকলে আমাকে বাসে যেতে হবে। আর বাসে যাওয়ার সামর্থ্য নাই, আমি ওইরকম একটা বাসে যাও যে বাসে যাওয়ার সামর্থ্যবান আছে, তার মানে শ্রেষ্ঠ পদ্ধতি আমার সামর্থ্যের মধ্যে যে পদ্ধতিটা আছে সেটা বেছে নেব আমি। তারপর কি করবো? গতিশীলতা। নীতি নকশা কিন্তু একটা জিনিস তৈরি করে, গতিশীল। গতিশীল ছাড়া কিন্তু হবে না। স্থবির জিনিস কিন্তু একটা পদার্থ ছাড়া আর কিছু না। টাকা যদি তুমি হাত বদল না করো, ওটা একটা জড় বস্তু। কি করতে হবে? কাজকে গতিশীল হতে হবে। গতিশীল না হলে কিন্তু হবে না। এরপরে আমরা নীতির কিছু উপাদান আছে, সেই উপাদানগুলো আমরা পড়ব। যে উপাদানগুলো সমষ্টিতেই কিন্তু নীতি প্রণীত হয়, সেই উপাদানগুলো কি? সেই এক নীতির উপাদান দেখো। নীতির উপাদান দুই ধরনের। তার আগে একটু বলি, একটি নীতি প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এর উপাদান। উপাদান বলতে মূলত বোঝানো হয়েছে নীতি প্রণয়ন প্রক্রিয়া যেসব শক্তি নিয়োজিত থাকে, মানে যাদের প্রভাবে বা যে শক্তির দ্বারা নীতি তৈরি হয়, সেটা হচ্ছে নীতির উপাদান। আমার শরীরে কি কি উপাদান আছে? হাত, পা, চুল, নখ, অনেক কিছু আছে। এইগুলো সমষ্টি কিন্তু আমি। তার মানে কি? নীতির অনেকগুলো প্রক্রিয়া উপাদান আছে, সেই উপাদানের সমষ্টি কিন্তু নীতি। তাহলে সেই নীতির উপাদান কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। তাহলে অভ্যন্তরীণ উপাদান কি কি? জনমত। জনমতের পেশারে আমরা অনেক কিছু করি, তাহলে জনমত একটা অভ্যন্তরীণ উপাদান। তারপরে রাজনৈতিক দল। রাজনৈতিক দল আন্দোলন করে জনগণের কল্যাণে, তারা নীতি আদর্শের ভিত্তিতে বৈধভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে জনগণের সম্মতি নিয়ে, এটা তোমার একটা নীতির একটা উপাদান। তারপর মিডিয়ার প্রভাব থাকে নীতির উপাদানের মধ্যে। মিডিয়া একটা বিরাট প্রভাব বিস্তার করে। নীতিটা কীরকম হবে, একটু ত্রুটি হইলে পত্রপত্রিকা কিন্তু একের পর এক লিখতে থাকে, তাহলে মিডিয়ার একটা বিশাল প্রভাব এর মধ্যে থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, আমাদের দেশে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, যারা বিভিন্ন কায়দায় শুধু তাদের স্বার্থটা হাসিল করতে চায়, তাহলে এটা একটা উপাদান। এরপর বাহ্যিক কিছু উপাদান আছে, যেমন বাহ্যিক উপাদান, এগুলো কিন্তু অনেকটা সাংবিধানিক সংস্থার মতো, যেমন জাতীয় সংসদ। যখন নীতি তৈরি হয়, নীতির কিন্তু উপাদান, প্রথম উপাদান জাতীয় সংসদ। যখন যে মন্ত্রণালয় যে নীতি, যে বিষয়ে নীতি প্রণীত করবে, সেই মন্ত্রী মহোদয় কিন্তু এটা উত্থাপন করে সংসদে। কিন্তু আর এই নিয়ে সংসদে কিন্তু বিস্তৃত আলোচনা হয়, আলোচনা সমালোচনা অনেক কিছুর পর কিন্তু সেটা অন্য একটা পাঠে তখন চলে যায়। তারপর মন্ত্রী পরিষদ আছে। মন্ত্রী পরিষদে কিন্তু একটা বিষয় নিয়ে সরকারের ভিতরে যখন বিভিন্ন নীতি তৈরি হয়, বা সরকারের ভিতরে কিন্তু এর সমালোচনা হয়, অনেক সমালোচনা হয় এই মন্ত্রী পরিষদের ভিতরে, তখন সর্বসম্মতভাবেই কিন্তু তারা এই সিদ্ধান্তে পৌঁছায়। এগুলোগুলো নীতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। তারপর পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনে কিন্তু মতামত দিয়ে থাকে, নীতি প্রণয়নে প্রভাবিত করে থাকে। এটা কিন্তু একটি বাহ্যিক উপাদান। তারপর জাতীয় অর্থনৈতিক পরিষদ, তোমরা এর আগে জানো যে একনেক আমরা বলেছি, এখানে হচ্ছে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আমাদের দেশে, যেটা মাননীয় সরকার প্রধান কিন্তু তার সভাপতিত্ব করে। এখানে কিন্তু বড় বড় প্রকল্প থেকে শুরু করে সব কিছুর অনুমোদন কিন্তু একনেক থেকে নিতে হয়। তার মানে একনেক কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান নীতি প্রণয়নের। এখানে যদি সব কিছু করে আসলো, একনেক এসে যদি পাশ করাতে না পারে, তাহলে কিন্তু সেই নীতি আর নীতি হবে না, ওই কাগজে কলমে থেকে যাবে। এরপরে আছে সরকারি কর্ম কমিশন। তোমরা জানো চাকরিবিধি সংক্রান্ত যে বিষয়গুলো আছে, কর্ম কমিশনের পরামর্শ নিতে হয়। প্রমোশন থেকে শুরু করে যত কিছু আছে, সিনিয়রিটি থেকে শুরু করে সব কিছু কিন্তু, বা সরকার যখন ঊর্ধ্বতন পদে কাউকে নিয়োগ দেবে, এই বিষয়গুলো কিন্তু সরকারি কর্ম কমিশন কিন্তু এখানে একটা প্রভাব বিস্তার করে। তাদের মতামত নিতে হয়, সেই মতামতের আলোকে কিন্তু নীতি প্রণীত হয়ে থাকে। এরপর উপদেষ্টা পরিষদ, সংস্থা ও পরামর্শ দানকারী কমিটি, এগুলো কিন্তু নীতির গুরুত্বপূর্ণ উপাদান। কারণ বিভিন্ন উপদেষ্টা পরিষদ আছে, বিভিন্ন সংস্থা আছে, আর পরামর্শক কমিটিগুলো কিন্তু আছে। এরা কিন্তু নীতি প্রণয়নে কিন্তু এরা বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে, এবং নীতি প্রণয়নে এরা গুরুত্বপূর্ণ উপাদান। তারপর ঊর্ধ্বতন ও মধ্যস্তরীয় সরকারি কর্মকর্তাবৃন্দ। ঊর্ধ্বতন মানে সর্বোচ্চ, আর মধ্যস্তরীয় মানে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে যে অফিসাররা আছেন, তারাও কিন্তু নীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। তারা কিন্তু আসলে বেসিক্যালি তথ্যগুলো নিচ থেকে উপরের দিকে যায়। যত সরকার যে নীতি প্রণয়ন করে, নীতির যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো কিন্তু ফিল্ড পর্যায় থেকে আস্তে আস্তে, মানে নিম্ন পর্যায় থেকে আস্তে আস্তে
ঊর্ধ্বতন যায়। যেভাবে তথ্যগুলো উপরে যাবে নীতি প্রণয়ন সেইভাবে হবে। তার মানে কি, নীতি প্রণয়নে কিন্তু মধ্যস্তরীয় কর্মচারীরাও কিন্তু, কর্মকর্তারাও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর বিচার বিভাগ তোমরা জানো যে আমাদের দেশের সরকার কোনো ভুল কিছু করলে যদি সেখানে কেউ রিট করে কোনো ব্যক্তি, তাহলে কিন্তু বিচার বিভাগ কিন্তু এটার কারণ দর্শায় এবং তার ব্যাখ্যা কিন্তু সরকারের কাছে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আরেকটি ক্লাস শেষ করলাম, ষষ্ঠ ক্লাস। আমরা এরপরে আরেকটি ক্লাসে যাব। আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, অপ্রয়োজনীয় বাইরে যাবে না এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবে, কোনো সাবান বা অন্যান্য জিনিস দিয়ে, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে। ভালো থেকো, এ কামনায়। খোদা হাফেজ।